হ্যাপি নিউ ইয়ার 2026 সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। বিনিয়োগ যেন বহু গুণ বাড়ে। অনেকের বহু দিন ধরে আমাকে একটা রিকোয়েস্ট করে আসছিল, অনুরোধ করে আসছিল, সেটা হচ্ছে একটা পোর্টফোলিওর ব্যাপারে। কারোর হাতে 50,000 আছে, কাউ আছে 1 লক্ষ, কাউ আছে 2 লক্ষ। আমি তাদেরকে শুধু একটা কথাই বলেছিলাম, 2026-এর প্রথম দিনটা আসতে দিন, এবং এইটা এমনই একটা সন্ধিক্ষণ যেখানে একটা আউটলাইন তৈরি করতে পারবো। আগে থেকে বলে লাভ নেই, সেই জন্য এই ভিডিওটা তৈরি করা। আমি জানি না এই ভিডিওটার ভবিষ্যৎ কি রয়েছে, কারণ নিশ্চয়ই বুঝতে অনুভব করতে পারছেন যে বিভিন্ন ব্যবস্থা, কিন্তু আমার বক্তব্য যেটা সেটা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটা হতে চলেছে। কারণ এখানে এমন বিষয়ে আমি কথা বলবো, এমন বিষয় আমি অ্যানালিসিস করে দিতে চলেছি, এমন একটা প্রোডাক্টগুলোকে নিয়ে তৈরি করতে চলেছি, একটা স্ট্রং বিল্ড আপ, যেটা ভবিষ্যতে শুধু 2027 সালে গিয়ে দেখা নয়, 2030 সালে গিয়েও সেই পোর্টফোলিওটা নিয়ে গর্ববোধ করবেন। কিন্তু সেটার জন্য এখন থেকে খুব মনোযোগ হওয়া দরকার। ফার্স্ট অফ অল, এই ভিডিওটা কিন্তু এডুকেশন পারপাস, কোনো কেনা বেচার কথা একবারও বলছি না। আমি একটা পোর্টফোলিও ডিজাইন করতে চলেছি ঠিক এই মুহূর্তের জন্য, যেটা ঠিক এখনই সুযোগ রয়েছে, এবং এই ধরনের স্টকগুলো বা এই ধরনের সেক্টরগুলোর মধ্যে ভবিষ্যতে একটা বুম আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু তার মানে কোনো কেনা বেচা নয়, ভবিষ্যৎ অতীত থেকে ভবিষ্যৎ বলা যায় না, এবং সেখানে রিটার্ন কি দেবে কি দেবে না সেটা কিন্তু এখনই বলা সম্ভব নয়। সুতরাং যেটা বলা সম্পূর্ণ এডুকেশন পারপাস। আসা যাক ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে। প্রথম কথা বলবো, এই পোর্টফোলিও বলে নয়, গোটা মার্কেট থেকে খুব বেশি আশা করবেন না। যারা অ্যানালিস্ট তারা 2026 এবং 27 সালের প্রথম পর্যন্ত যে কথাটা বলছে সেটা খুব গুরুত্বপূর্ণ। তারা বলতে চলেছে এমন কিছু রিটার্ন কিন্তু আশা করবেন না যেটা চমকদার, অর্থাৎ মোটামুটি 7 থেকে 11% মধ্যে আপনার রিটার্ন ঘোরাফেরা করবে। কোনো কোনো স্টকের ক্ষেত্রে পুরো ফ্ল্যাট মুভমেন্ট চলবে, যেগুলো স্ট্রং স্টকের ক্ষেত্রে বলছি। আর যেগুলোর ক্ষেত্রে ফান্ডামেন্টাল ভালো নয়, সেসব স্টকগুলো কিন্তু প্রচুর ডাউন হওয়ার সম্ভাবনা থাকছে। এই কথাটা বলছে 2026 সালের দিকে তাকিয়ে। এবার আমি আসবো কি, এই সেক্টর বা সেক্টরগুলো আগামী দিনে বেশ কিছু জায়গায় পজিটিভিটিও আসতে চলেছে। প্রথম যে সেক্টর কথা বলবো সেই সেক্টরটার নাম দিচ্ছি কোর সেক্টর। মানে এখানে যে ব্যাপারগুলো থাকবে সেটাকে আমি বলছি সেটা হচ্ছে কোর, অর্থাৎ এই হচ্ছে কোর, মানে এর ওপরে বেস করে আপনি দাঁড়িয়ে আছেন। এই কোরটাকে কিন্তু হারানো যাবে না। এই কোর হচ্ছে 50 থেকে 60% আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টকে কিন্তু এখানে রাখতে হবে। বোঝা গেল? তাহলে কোরের দিকে প্রথম নজর সবসময় আমাদের থাকবে। 2 নম্বর নজর যখন আমরা দেব সেটা হচ্ছে গ্রোথের দিকে। শুধু কোরকে দেখে গেলাম তাহলে কিন্তু হবে না, আমাদের দেখতে হবে গ্রোথকে। অর্থাৎ গ্রোথ যদি না থাকে কোনো জায়গাতে, তাহলে আপনার রিটার্ন ইনভেস্টমেন্ট করাটা পুরো আপনার বেকার হয়ে যাবে। তাহলে আপনাকে গ্রোথ ব্যাপারটাকেও নজর রাখতে হবে। তাহলে গ্রোথ যদি নজর রাখি, সেখানে আমরা কত পার্সেন্ট একটা পোর্টফোলিওর অ্যালোকেট করব? নর্মালি এখানে আমরা করব কিন্তু 30 to 40% মতো মোটামুটি এখানে আমরা অ্যালোকেট করব। এই দুটো যখন হয়ে যাবে, তৃতীয় বা অপশনাল বা স্যাটেলাইট যে এরিয়াটা রয়েছে সেটাকে নিয়ে এবার কথা বলবো। তাহলে আমি এটাকে কি বলবো? অপশনাল। অপশনাল মানে কিন্তু ফেলে দেওয়া নয়, একে আমরা স্যাটেলাইটও বলতে পারি। এই স্যাটেলাইট যেটা রয়েছে সেটা কিন্তু এমন ধরনের রয়েছে, এই স্যাটেলাইটটার মধ্যে কিন্তু হঠাৎ করেও বুম আসতে পারে, ইনফ্রাস্ট্রাকচার রেটের ব্যাপার থাকতে পারে, কিন্তু এই সেক্টরটা জরুরত রয়েছে, মানে প্রয়োজনীয়তা রয়েছে খুব সুন্দর করে। এখান থেকে আমরা 10 থেকে মোটামুটি 20% মোটামুটি আমরা ধরে রাখবো। অর্থাৎ আমি যদি ধরি এখানে 50%, এখান থেকে আমি যদি ধরে নিই 30%, এখান থেকে তাহলে আমি 20% নেব, নিয়ে আমি কিন্তু পোর্টফোলিওটা তৈরি করব। বোঝা গেছে? আবার আমি যদি এখানে 60% নিই, তাহলে এখানে যদি 30% নেই, তাহলে এখানে কিন্তু থাকবে 10%। অর্থাৎ সেই বুঝে কিন্তু আমাকে কাজটা করতে হচ্ছে। এটা কিন্তু একদম অন্য ভাবনা চিন্তা করে তৈরি করা হয়েছে পোর্টফোলিওটা। এইবারে আমি কি করব? এবারে আমি বলবো সেক্টরগুলোর কথা নিয়ে। কোর সেক্টরের মধ্যে কি থাকছে, গ্রোথের মধ্যে কি থাকছে, অপশনালের মধ্যে কি কি থাকছে। বেশ, প্রথম আমি যেটা যাব সেটা হচ্ছে কোর সেক্টরের মধ্যে আমি কি নিচ্ছি? ব্যাংকিং। ব্যাংকিং এবং ফাইন্যান্স যে ব্যাপারটা, সেই ব্যাপারটাকে নিয়ে কিন্তু কোরের মধ্যে রয়েছে, একটা বড় ভূমিকা নিয়ে রয়েছে ব্যাংকিং এবং ফাইন্যান্স। বোঝা গেল? কারণ ব্যাংকিং হচ্ছে একটা ইকোনমি ব্যাকবোন। আমি প্রতিবারই বলি, যখন এইচডিএফসি, আইসিআইসিআই কিংবা আদারগুলো ছোটোখাটো ছিল বা রিটার্ন দিচ্ছিল না, সেদিনও বলেছি, আজও বলছি, ভবিষ্যতে বলবো, ব্যাংকিং সেক্টর যার মধ্যে আপনার এসআইপির টাকা থাকছে,
যার মধ্যে ইন্স্যুরেন্সের টাকা থাকছে, যার মধ্যে মানুষ লোন নিচ্ছে তার টাকা থাকছে, যেগুলো বিভিন্ন ফোরেক্সের ক্ষেত্রে কাজে লাগছে, যেগুলো গোটা মার্কেটে খেলছে, সবটুকুটাকে কিন্তু জরুরত পড়ছে ব্যাংকিং সেক্টর। সুতরাং ব্যাংকিং সেক্টরকে অবহেলা করা যাবে না। সেকেন্ড সেক্টরটাকে আমি বলবো ITES অর আইটি সেক্টর, আইটি এনেবল সার্ভিসেস এবং ইনফরমেশন টেকনোলজি। ইনফরমেশন টেকনোলজি যতই মুভ করুক কিংবা যতই ডাউন থাকুক, যতই কারেক্টেড মোডে থাকি, যাই থাক, আলটিমেটলি ইনফরমেশন টেকনোলজিকে ছেড়ে আমরা এগোতে পারবো না। এবার ইনফরমেশন টেকনোলজির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টাকে নজর রাখতে হবে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে আস্তে আস্তে অ্যাডাপ্ট করে নিয়ে চলেছে এবং ভবিষ্যতে এটা কাজে লাগবে। এছাড়া জেনারেটিভ AI, যেমন আমরা দেখেছিলাম কিসে, আমরা দেখেছিলাম যেরকম জেমিনি AI, কিংবা আমরা দেখেছি ChatGPT, বা এই ধরনের যে সমস্ত AI রিলেটেড, জেনারেটিভ AI রিলেটেড যে সমস্ত অ্যাপসগুলো এসছে সেগুলো দুরন্ত, এবং ভবিষ্যতে এর কিন্তু অনেক মহিমা বাড়বে। ক্লাউড কম্পিউটিং, যেখানে ছোট ছোট কোম্পানিগুলো, তারা যখন বড় বড় কোম্পানি যেরকম মাইক্রোসফট বা এদের ওরাকেল কিংবা এদের লাইসেন্স কেনার ক্ষমতা নেই, তারা কিন্তু ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে সমস্ত সফটওয়্যারকে অ্যাক্সেস করতে পারছে এবং তার বদলে মাসে তাদেরকে একটা ভাড়া দিলেই কাজ চলে যাচ্ছে। তাহলে এই জায়গাগুলো যখন তৈরি করছে সেখানে ক্লাউড কম্পিউটিং কাজে লাগছে। ক্লাউড কম্পিউটিং কাজে লাগছে যখন তুমি স্টোরেজ কিনতে পারছো না, যেটাকে বলছে ভার্চুয়াল স্টোরেজ বলে, যে স্টোরেজটা তুমি চোখে দেখতে পাচ্ছ না কিন্তু স্টোরেজ রয়েছে, যে স্টোরেজটা বহু দূর, এদেশ কিংবা বিদেশ কোথাও রয়েছে, কিন্তু সেটা সিকিউরড, সেখানে ফায়ারওয়েল থাকছে, যেখানে কোনোভাবে তোমার ডেটা হ্যাক হওয়ার সম্ভাবনা নেই এবং তার গ্যারান্টি সেই কোম্পানিগুলো দিচ্ছে। তাহলে তাদেরকে তুমি কি করছো, মাসে মাসে কিছু করে টাকা দিয়ে যাচ্ছ। এই যে টাকাটা দিচ্ছ বা চাঁদা দিয়ে যাচ্ছ বা সাবস্ক্রিপশন নিয়ে রেখে দিয়েছো, এর বদলে কিন্তু কাজ চলছে ক্লাউড কম্পিউটিংয়ে। সুতরাং ক্লাউড কম্পিউটিং হচ্ছে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা এর সঙ্গে দেখেছি ইন্টারনেট অফ থিংস, এর সঙ্গে দেখেছি SaaS মানে সার্ভিস রয়েছে, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস রয়েছে, প্রোডাক্ট অ্যাজ এ সার্ভিস, PaaS রয়েছে, সব কিছুই কিন্তু জরুরি রয়েছে। সুতরাং এইগুলো কিন্তু খুবভাবে প্রয়োজন পড়বে। তৃতীয় যে ব্যাপারটা থাকছে কোর সেক্টরের মধ্যে, তাকে আমরা বলবো ফাস্ট মুভিং কনজিউমার গুডস অর কনজিউমার ডিউরেবলস। প্রচুরভাবে বাড়তে চলেছে এই ব্যাপারটা। প্রেজেন্টলি GST কমানো হয়েছে এবং ইনকাম ট্যাক্সে অনেকটা ছাড় থাকার কারণে কিন্তু সাধারণ জনগণের একটা ক্রয় ক্ষমতা বেড়ে গেছে। এই যে কেনার ক্ষমতাটা যখন বেড়ে যাচ্ছে, ফলে তারা প্রচুর কনজামশন শুরু করে দিচ্ছে, বিভিন্ন রকম জিনিসপত্র কেনাকাটা সবকিছু যখন এত গুণ বেড়ে যাচ্ছে, তখন কি করছে, টোটাল কনজামশন মার্কেট বাড়ছে। ফাস্ট মুভিং কনজিউমার গুড বলতে ঘুম থেকে সকালবেলা উঠে যে টুথপেস্ট নেওয়া হচ্ছে, যে টুথব্রাশ নেওয়া হচ্ছে, তারপরে যে চা খাওয়া হচ্ছে, তারপর যে বিস্কুট নেওয়া হচ্ছে, তারপরে যে স্নান করতে গেলে সাবান নেওয়া হচ্ছে কিংবা শ্যাম্পু নেওয়া হচ্ছে, সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড করে রয়েছে ফাস্ট মুভিং কনজিউমার গুডস। সুতরাং এই সেক্টরটা বছরে 365 দিনের ডিমান্ড ছিল, আছে এবং থাকবে। সুতরাং এই সেক্টরটাকে কোনো মতে অবহেলা করা যাবে না। তাহলে এই হলো আমার কোর সেক্টরের 3টে পয়েন্ট। এবারে আমি যাব গ্রোথ সেক্টর। গ্রোথ সেক্টরের যে পয়েন্টগুলো আছে সেগুলোকে কিন্তু মনে রাখতে হবে। গ্রোথ সেক্টর বলতে যে সেক্টর ভবিষ্যতে একটা বড় রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে, অথচ রিস্ক রয়েছে তার মধ্যে বেশ। তাহলে আমি গ্রোথ সেক্টরে যখন ঢুকছি, সেখানে আমার ক্ষেত্রে কোন কোন সেক্টরগুলোকে আমি মনে করছি প্রায়োরিটাইজ, আমি যেটা মনে করবো সেটা হচ্ছে ক্যাপিটাল গুডস। এই যে ক্যাপিটাল গুডস বলছি, ক্যাপিটাল গুডস বা ইনফ্রাস্ট্রাকচার, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ গ্রোথ সেক্টরে এবং ভালো একটা রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখছে। কারণ রয়েছে গভর্নমেন্টের তরফ থেকে প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ দেওয়া হচ্ছে, বিভিন্ন রকম ক্যাপিটাল এক্সপেন্ডিচার করা হচ্ছে, পাওয়ার রিলেটেড কাজকর্ম, তাছাড়া হচ্ছে এনার্জি ট্রানজিশনের কাজকর্ম, যেরকম সোলার এনার্জি এটসেট্রা, তারপর হচ্ছে বিভিন্ন রকম রিনিউয়েবল এনার্জি রয়েছে, সব কিছু কিন্তু গ্রোথ সেক্টরের মধ্যে ফেলছে। আমি গ্রোথ সেক্টর ছাড়া এই গ্রোথের মধ্যে আরেকটা বিষয়কে আমি লক্ষ্য রাখছি, সেটা হচ্ছে ডিফেন্স সেক্টর। ডিফেন্স সেক্টর এর মধ্যে, আচ্ছা, রেল কিন্তু ক্যাপিটাল গুডস এবং ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে রেল সার্ভিস পড়ে যাচ্ছে, ওটাও গুরুত্বপূর্ণ। ডিফেন্স সেক্টরে আমরা জানি, আমরা 2024 সালে দেখেছি প্রায় 23,000 কোটি টাকার বেশি কিন্তু আমরা এক্সপোর্ট করতে পেরেছি। এখন এক্সপোর্টের মাত্রাটা আগামী 2030 সালের মধ্যে রাখা হয়েছে 50,000 কোটি টাকা। এই বিশাল পরিমাণে এক্সপোর্ট যেটা করতে চলেছি আমরা, সেটার দিকে টার্গেট রেখে ডিফেন্স সেক্টরটাকে ইমপ্রুভমেন্ট করা দরকার। প্রতি বছরই কিন্তু বিশাল পরিমাণে একটা বাজেটের অংশ থাকছে ডিফেন্স সেক্টরের জন্য, স্পেশালি যখন পাকিস্তান কিংবা চায়নার মতো পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, সেখানে এই ধরনেরগুলোর জন্য ভীষণভাবে জরুরি হয়ে পড়েছে। তাহলে ডিফেন্স সেক্টরেরও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এবং গ্রোথ লেভেল হিসেবে এখানে কাজ করছে। গ্রোথ যেরকম ডিফেন্স সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম মিসাইল টেকনোলজি, ওয়াইফাই টেকনোলজি, ইন্টারকানেক্ট লিঙ্ক
টেকনোলজি, তারপরে হচ্ছে যেরকম শিপ বিল্ডার্স হিসেবে কিংবা সাবমেরিন বিল্ডার্স হিসেবে এই ধরনের সমস্ত কাজগুলো পড়ে যাচ্ছে। তাহলে গ্রোথ সেক্টরের মধ্যে আমরা পেয়ে গেলাম এটা। এছাড়া গ্রোথ সেক্টরের আরেকটা ইম্পর্টেন্ট থাকছে, সেটাকে আমরা কি বলবো, সেটা হচ্ছে ফার্মা সেক্টর, ফার্মা অ্যান্ড হেলথ কেয়ার। ফার্মা হেলথ কেয়ারকে কিন্তু কোনো মতেই অবহেলা করা যাবে না। প্রতিটি মানুষেরই ফার্মাসিউটিক্যাল এবং হেলথ কেয়ারের জন্য ওষুধপত্র, চিকিৎসা সমস্ত কিছু দরকার পড়ছে। ফলে ফার্মাসিউটিক্যাল ব্যাপারটা গ্রোথের ক্ষেত্রে উপকারী। দেখতে পাচ্ছি ফার্মা সেক্টরের খুব বেশি ইমপ্রুভমেন্ট এখন নেই, কিন্তু তার মানে এই নয় ভবিষ্যতে ইমপ্রুভমেন্ট আসবে না, ইমপ্রুভমেন্ট ডিমান্ড থাকবে না, এটা হতে পারে না। তাহলে এই ফার্মাসিউটিক্যাল সেক্টরের মধ্যেও কিন্তু নজরে আমরা রাখছি। এনার্জি ট্রানজিশন, এনার্জি ট্রানজিশনটাও কিন্তু আমরা গ্রোথ সেক্টরের মধ্যে দেখতে পাচ্ছি, এবং সেখানেও কিন্তু আমাদেরকে একটা বড় মাপের একটা গ্রোথ লেভেলের কাজকর্মগুলো দিতে পারছে। এই ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিভিন্ন রকম সহযোগী উৎসাহ রয়েছে। যেরকম ধরনের বেশ কিছু প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভের ব্যবস্থা করা হয়েছে, পাওয়ার ট্রান্সমিশন, রিনিউয়েবল এনার্জি, সব কিছু কিন্তু রিনিউয়েবল অ্যান্সিলিয়ারি যে প্রোডাক্টগুলো সেগুলো সবই কিন্তু তৈরি হচ্ছে এনার্জি ট্রানজিশনের মধ্যে। সুতরাং এটার খুব জরুরি রয়ে গেছে। শেষ যে কথার দিকে যাব সেটা হচ্ছে অপশনাল বা স্যাটেলাইট। এর মধ্যে কি কি রাখছি, এর মধ্যে রাখছি আমরা স্পেশালিটি কেমিক্যাল। স্পেশালিটি কেমিক্যালের প্রয়োজনীয়তা রয়েছে টেক্সটাইল সেক্টর, লেদার সেক্টর, আমাদের যে প্রিন্ট সেক্টর, এবং যে আদার সমস্ত কিছু, এমনকি ওষুধপত্রেও কিন্তু কেমিক্যাল কিছু দরকার পড়ছে। তো এই জন্য কেমিক্যাল সেক্টরটাকে আমরা স্যাটেলাইটস বা অপশনালের মধ্যে ঢুকিয়ে রেখেছি। এছাড়া আমরা আরেকটাকে রেখেছি ডিজিটাল প্ল্যাটফর্ম বিজনেস, যেটা রয়েছে সেও কিন্তু রয়েছে ওর মধ্যে। তাহলে এগুলো বোঝা গেল। এবারে আমি যাব সেটা হচ্ছে স্টকগুলোর দিকে তাকাবো, কোন কোন স্টক রয়েছে যে স্টকগুলো আমাদের দুর্দান্ত জায়গা দিতে চলেছে। আমি ম্যাক্সিমাম লার্জ ক্যাপের দিকে লক্ষ্য রাখবো, কিছু সামান্য মিড ক্যাপ থাকবে। কেন লার্জ ক্যাপ? কারণ ওখানে ভ্যালুয়েশন এখনো পর্যন্ত চাঙ্গা রয়েছে, সেজন্য সেই জায়গাটার কথা মনে করব। ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে আমি যেটা মনে করছি ভালো হতে পারে সেটা হচ্ছে এই মুহূর্তে এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংক, দুটো ব্যাংকই কিন্তু খুব ভালো করতে পারে। এনপিএ খুব কমানো হচ্ছে, ভবিষ্যতে ভালো করবে, এবং ভবিষ্যতে স্ট্রং যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং রিকভারি রেট ভালো রয়েছে। এনআইএম, নেট ইন্টারেস্ট মার্জিন পজিটিভিটি আসছে। এছাড়া হচ্ছে অ্যাসেট ভ্যালু যেটা রয়েছে, মানে যেটাকে আমরা আরওআই বলছি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ যে ইনভেস্টেড করা হচ্ছে তার রিটার্ন যেটা আসছে সেটা কিন্তু পজিটিভ এবং আশানুরূপ। সেই জন্য আমি মনে করছি এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংক দুটোর ক্ষেত্রেই যথেষ্ট ভালো কাজ করবে। আমি আসবো আইটি সেক্টর। আইটি সেক্টরের যে দুটো কোম্পানির কথা আমি মনে করছি, প্রথম কোম্পানি বলবো এইচসিএল টেকনোলজি, এবং দ্বিতীয় কোম্পানির কথা যদি বলি সেটা হচ্ছে কেপিআই টেকনোলজি। কেন আমি বলছি এইচসিএল টেকনোলজি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উপর কাজকর্ম করা থেকে শুরু করে বহু বিষয় নিয়ে এইচসিএল কাজ করে চলেছে। একটা স্ট্রং ফান্ডামেন্টাল রয়েছে, বড় রিটার্ন কোনোদিনই আশা করবেন না, ডিভিডেন্ড খুব ভালো দেয়। কেপিআই টেকনোলজি খুব ভালো, কেপিআইয়ের উপরেই যাকে বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা ড্রিভেন রিলেটেড কাজকর্মগুলো করছে, এবং বড় মাপের একটা টেকনোলজির উপর কাজ করছে, যেখানে ড্রাইভার ছাড়া গাড়ি চালানো যায় কিনা, সেখানে কি কি ধরনের সুবিধা অসুবিধার সম্মুখীন, সেই উপরে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের বড় ভূমিকা নিয়ে রয়েছে। আমি চলে আসবো ফাস্ট মুভিং কনজিউমার গুডসের ওপরে। এই সেক্টরের মধ্যে আইটিসিকে আমি প্রথম জায়গায় রাখছি, এবং হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড এও কিন্তু একটা বড় জায়গা নিয়ে রয়েছে। এর রিটার্ন কিছু তেমন ভালো দেয়নি ঠিক, কিন্তু ভবিষ্যতে ভালো করবে। বড় হাতে রিটার্ন বেশি দেবে না, ডিভিডেন্ড ভালো দিয়ে যাবে, কিন্তু স্টেবিলিটি দেবে, যেটা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। সেক্টরের দিকে নজর দেবো। গ্রোথ সেক্টরের মধ্যে প্রথম আসবো ক্যাপিটাল গুডস। ক্যাপিটাল গুডসের মধ্যে আমি যেটা মনে করছি লার্সেন অ্যান্ড টুব্রো খুব ভালো জায়গা নেবে, এবং দ্বিতীয় যেটা মনে করছি সিমেন্স। সিমেন্স ইন্ডিয়া বলে যেটা রয়েছে প্রোডাক্ট, এটাও কিন্তু খুব ভালো একটা কোম্পানি রয়েছে। এই কোম্পানির রিটার্নও ভালো দেবে। অনেকে সিমেন্স ইন্ডিয়াকে নিয়ে বলছিল, খুব শর্টে যদি বলি কোম্পানিটা ভালো, শুধু এতটুকু বললাম। এর ফান্ডামেন্টালটা অন্য এক সময় কখনো বলে দেবো। ডিফেন্স সেক্টরে এবার আসবো। গ্রোথের মধ্যে পড়ছে ডিফেন্স সেক্টর। এখানে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড এখনও ফার্স্ট প্রায়োরিটি রয়েছে, এবং সেকেন্ড যদি বলি ভারত ইলেকট্রনিক লিমিটেড, এও কিন্তু খুব ভালো জায়গায় রয়েছে। দুটোই লার্জ ক্যাপ কোম্পানি, কিন্তু পোটেনশিয়াল গ্রোথ কিন্তু খুব ভালো রয়েছে, এবং প্রচুর বিষয় নিয়ে এরা কাজকর্ম করে চলেছে। এবারে যদি আসি সেটা হচ্ছে যে ফার্মাসিউটিক্যাল সেক্টর। ফার্মাসিউটিক্যাল সেক্টরের মধ্যে আমি যেটা মনে করছি বিভিন্ন কোম্পানির মধ্যে সান ফার্মা আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি লেগেছে, সেকেন্ড ওয়ান ডিভিস ল্যাবরেটরি। দুটো কোম্পানি কিন্তু খুবই ভালো বলে আমি মনে করছি। আমি চলে আসবো নেক্সট দিকে, অর্থাৎ এনার্জি ট্রানজিশনের দিকে। এনার্জি ট্রানজিশন অ্যান্ড পাওয়ারের মধ্যে প্রথম বলবো যেটা পাওয়ার গ্রিড, আমি মনে করি খুব ভালো কোম্পানি। সেকেন্ড ওয়ান যে কথা বলবো এনটিপিসির কথা বলবো, এটারও ক্যাপাবিলিটি খুব ভালো রয়েছে, ভবিষ্যতে ভালো করতে পারে। এবারে চলে আসবো কোথায়? অপশনালের মধ্যে চলে আসবো, অর স্যাটেলাইটের মধ্যে আসবো। অপশনালের মধ্যে আমি যেটা মনে করছি কেমিক্যাল সেক্টরকে প্রথম প্রায়োরিটি দিচ্ছি। কেমিক্যাল সেক্টরের প্রথম রাখছি এসআরএফ। এসআরএফকে ফার্স্ট জায়গায় রাখছি। সেকেন্ড ওয়ান আমি বলি সেটা হচ্ছে নবীন।
নবীন ফ্লুরাইন কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। থার্ড একটা অপশনাল রয়েছে দীপক। এখন দীপক নাইট্রেটও কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রচুর করছে, খুব ভালো একটা পটেনশিয়াল ক্যাপাবিলিটি রয়েছে। লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে কি ডিজিটাল বা প্ল্যাটফর্ম বিজনেস, যেটা যেরকম অ্যাপেল ইন্ডিয়া লিমিটেড বা এই ধরনের কোম্পানিগুলো, এগুলো কিন্তু ভালো ভবিষ্যতে একটা গ্রোথ দিতে পারে। বা এরকম রুট মোবাইল যদি বলি, সেও কিন্তু এরকম মধ্যে পড়ছে, এগুলো একটা ভালো জায়গা দিতে পারে। এবারে সর্বশেষ কথা বলা, যখনই যাই করা হোক না কেন, কখনো পেনি স্টক রিলেটেড কোনো কিছুর দিকে কখনোই ইনভেস্ট করা উচিত না। ইনভেস্টমেন্টের লক্ষ্য রাখা উচিত অন্তত 5 থেকে 7 বছরের জন্য, বেশি দিন হলে আরও বেশি ভালো, কম্পাউন্ডিংটা ভালো মতো হয়। দ্বিতীয় ক্ষেত্রে যেটা বলবো, কোনো ওভার হাইপড স্টকের দিকে ইনভেস্ট করা উচিত নয়, যেটা ভবিষ্যতে ক্ষতি করতে পারে। তৃতীয়ত, পলিটিক্যাল ড্রিভেন কোনো রকম স্টকের দিকে নজর দেওয়া উচিত না। আমরা এর আগে দেখেছি অন্ধ্রপ্রদেশের একটা কিছু স্টক, আমি নাম এখন বলছি না, সে ধরনের ফাস্ট মুভিং কনজিউমার গুডসের ক্ষেত্রে পলিটিক্যাল ব্যাপারটা একটা ছায়া থাকার একটা ইম্প্যাক্ট পড়েছে এবং পরবর্তীকালে কিছু প্রবলেমের সম্মুখীন হয়েছে। নাম্বার 4 যেটা বলবো, গ্যারান্টেড রিটার্ন থেকে দূরে থাকার চেষ্টা করুন। সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি দ্বিতীয়বার, এবং এই শুভেচ্ছা জানাচ্ছি যে ভবিষ্যতে এই পোর্টফোলিও থেকে আপনারা একটা ভালো রিটার্ন ভবিষ্যতে পান।